আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এক ধরনের আত্মস্বীকৃতি এবং কৌশলগত পুনর্নির্ধারণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আগের সবগুলোর চেয়ে আলাদা, কারণ এখানে তিনি ক্ষমতার ভাষা নয় বরং সংগঠনের ভবিষ্যৎ ভাষায় কথা বলেছেন। মাঠ হারানোর পর কেউ যদি প্রথমে সংগঠন, নেতৃত্ব আর আদর্শের প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে যে তিনি লড়াইটা এখন অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন। বাংলাদেশে আজকের রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো রাজনীতি আর শুধু মিছিল, মাইক আর পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে ঢুকে গেছে। টাইমলাইন, কমেন্ট, শেয়ার, রিলস, শর্ট ভিডিও, ন্যারেটিভ, ইউটিউব, এই সবকিছু মিলিয়েই এখন রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়। এই জায়গাটাই আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর সেই অবহেলার ফলই আজ সবচেয়ে বড় ক্ষতি হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া যুদ্ধে আমরা পিছিয়ে কথাটা বলেননি, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব, আধুনিক যোগাযোগ, ডিজিটাল বোঝাপড়া, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তাতেই বোঝা যাচ্ছে তিনি এগুলোকে একটা স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু খুব কূটনৈতিক ভাষায়। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ অনলাইন রাজনীতিকে কখনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প হিসেবে নেয়নি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়মিতভাবে অনলাইন আলোচনার অংশ হওয়া উচিত ছিল, ট্রেনিং এর অংশ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকদের দল ও তার আশেপাশে জায়গা দেওয়া হয়েছে, যারা আদর্শ নয়, সুবিধার রাজনীতি বোঝে। হাসনাত, সার্জিস, সাদিক কাইয়ুম, এরা সব উদাহরণ। এর ফলে দলের ভিতর একটা আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতা সহ্য করে না। সেই শূন্যতায় পরে অন্যরা এসে ভরাট হয়েছে খুব পরিকল্পিতভাবে, খুব ধৈর্য নিয়ে। লুঙ্গির তলে শিবির, হেলমেট বাহিনী, এরা হচ্ছে এই শূন্যতার ভেতরে জায়গা করে নেওয়া রক্তবীজের ঝাড়। অনলাইন অ্যাক্টিভিজমকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাকে সংখ্যার খেলায় নামিয়ে আনা। কথিত 10 লক্ষ সাইবার যোদ্ধার গল্প শোনানো হয়েছে আমাদের, কিন্তু যাচাই, ট্রেনিং, আদর্শিক প্রস্তুতির কোনো চিহ্ন ছিল না। নাম ছিল কিন্তু কাঠামো ছিল না। ফলাফল হয়েছে ভয়াবহ। অনেকে এই স্পেসে ঢুকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন। কেউ কেউ সুযোগ বুঝে ন্যারেটিভ বদলেছেন, কেউ আবার পুরোপুরি উল্টো দিকের ভাষ্য ছড়িয়ে দিয়েছে, দলের ভিতরে, দলের বাইরে, মানুষের কাছে। সংগঠিত না হলে সংখ্যার কোনো মূল্য থাকে না। রাজনীতিতে এটা নতুন কথা নয়, কিন্তু আওয়ামী লীগ সেটা বুঝতে দেরি করেছে, আর দেরির ফল তো তারা দিচ্ছে প্রতি মুহূর্তে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরের মানসিক সমস্যা। ভালো লেখাপড়া, বিশ্লেষণ শেয়ার করা, যুক্তি দিয়ে কথা বলা, এই কাজগুলোকে সময় নষ্ট মনে করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিজমকে ফেসবুকিং, হালকা বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়েছে। ফলে তথ্যভিত্তিক লেখা, ডকুমেন্টেড বিশ্লেষণ বা গভীর আলোচনা ছড়িয়ে পড়েনি, ছড়ানো যায়নি। বিশেষ করে দলের ভিতরকার যে চিন্তা বা চেতনা তৈরি করার জায়গাটি, সেই জায়গাটি খুব অনুপস্থিত ছিল। রাজনীতি তখন ধীরে ধীরে স্লোগানের মধ্যে আটকে গিয়েছিল, আর স্লোগান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তো তা টিকে থাকতে পারে না, পারেনি তো। যে কারণে যখন 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নিয়ে মাঠে নেমেছিল ওরা, তখন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো জায়গা ছিল না, কেউ কাজ করেনি তখন। কারণ এই হাসনাত, সার্জিস, এরা তো সব ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আর শিবিরের সাদিক কাইয়ুমরা তো গিয়ে দখল করেছে মাঠ। অন্যদিকে যারা এই জায়গাটা সিরিয়াসলি নিয়েছে, তারা খুব দক্ষভাবে ইকো চেম্বার তৈরি করেছে, প্রশ্ন ছাড়াই শেয়ার করা, একই কথা বারবার দেখানো, ভিন্ন মতকে লেবেল দেওয়া আর ভয়ঙ্কর গুজব ছড়ানো, এই কৌশলগুলো ব্যবহার করে তারা ভয় তৈরি করেছে। লীগ, ভারতের দালাল, এই যে ট্যাগগুলো,
এবং লীগ দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এই যে ট্যাগগুলো শুধু গালি নয়, এগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পেয়েছে, প্রশ্ন করতে সাহস পায়নি। তারপর ধীরে ধীরে মানুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, সূক্ষ্ম নয়, খুব মোটা দাগে। সরাসরি অস্বীকার না করে কিছু ঘটনা চেপে রাখা হয়, কিছু ঘটনাকে অতিরঞ্জিত করা হয়, মানে আবেগ ব্যবহার করে ইতিহাসের একটা নতুন সংস্কার বানানো হয়েছে। এখানে ঘটনা নয়, ন্যারেটিভ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কোন ভিকটিমকে সামনে আনা হবে, কাকে আড়াল করা হবে, খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষ ধীরে ধীরে একপাক্ষিক গল্পে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তখন আর বিকল্প প্রশ্ন করতে সাহসও পায়নি। আওয়ামী লীগ মানুষকে এই সাহসটা দিতে পারেনি, তাদের দলের নেতৃত্বকে দিতে পারেনি, সাধারণ মানুষকে তো পারেইনি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্যে এখন যে নতুন সংগঠন সংস্কারের যে ইঙ্গিত এসেছে, সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা আদর্শিক পুনর্গঠনের ডাকও বলে আমার মনে হয়েছে। তিনি যখন বলছেন স্থানীয় বাস্তবতা বোঝা নেতৃত্ব দরকার, তখন সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক বাস্তবতার কথাও তিনি বলছেন। ঢাকায় বসে রাজনীতি করা, এলাকায় না যাওয়া, কর্মীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করা, এই রাজনীতি এখন মৃত। ভবিষ্যতের রাজনীতি হবে 1 to 1, মুখোমুখি প্রশ্ন আর সরাসরি যোগাযোগের রাজনীতির। এলিট রাজনীতি প্রত্যাখ্যানের কথাটাও শেখ হাসিনা বলেছেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার, নাম, পরিচয় এসব আর যথেষ্ট নয়। কাজ, যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা, এই তিনটা ছাড়া রাজনীতি টিকবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত দিয়ে শেখ হাসিনা আসলে দলের ভেতরের সব সুবিধাভোগী গোষ্ঠীকে বার্তা দিয়েছেন। যে বিষয়গুলোতে তিনি বের হওয়ার পথ দেখিয়েছেন, সেগুলো এখানে সবচেয়ে বাস্তব অংশ। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমরা অনলাইন যুদ্ধে হেরে গেছি, পিছিয়ে পড়েছি। দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। আত্মসমালোচনা ছাড়া কোনো সংগঠন ঘুরে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত সাহস গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট গ্রুপ, নিয়মিত লেখা, পড়ালেখা করা, আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব আপডেট থাকা, শেয়ার করা, এগুলো না করতে পারলে তো ন্যারেটিভ তৈরি করা যাবে না। নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে হবে। কন্টেন্টের প্রশ্নটা তাই এখানে খুব কেন্দ্রীয়। আবেগের পাল্টা আবেগ দিয়ে লড়াই জেতা যায় না। ডকুমেন্ট, প্রমাণ, টাইমলাইন, এই জিনিসগুলো ব্যবহার করে ধীরে ধীরে ন্যারেটিভ ভাঙতে হয়। ওরা এতদিনে যে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করেছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো ভাঙতে হলে আপনাকেও প্রমাণ হাজির করতে হবে, আপনাকেও তথ্য হাজির করতে হবে, বক্তব্য হাজির করতে হবে। যেসব বিষয় এতদিন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে সামনে আনতে হবে। প্রশ্ন তুলতে হবে, কেন এক বিষয়ে চুপ আর অন্য বিষয়ে সরব থাকছে বিপক্ষগুলো। এই প্রশ্নগুলোই মানুষকে ভাবতে শেখাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের সঙ্গে কথা বলা। জেনজির ভাষা বোঝে এমন অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সার তৈরি না হলে এই লড়াই অসম্পূর্ণ থাকবে। অন্ধবিশ্বাস নয়, সংশয় ভিত্তিক চিন্তা শেখানো, এটাই হবে আসল কাজ। কর্মীদের মানসিকতাও বদলাতে হবে। ভালো লেখা শেয়ার করা এখন আর ছোট কাজ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। এই পুরো ছবির মধ্যে শেখ হাসিনা নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। ইউনূস সরকার তাকে নিষিদ্ধ করেছে, দলকে কোণঠাসা করেছে, কিন্তু তিনি খেলাটা এখন সংগঠন, ন্যারেটিভ আর ভবিষ্যৎ নেতৃত্বের মাঠে নিয়ে গেছেন। ভারতের ভূমিকা নিয়ে তার বক্তব্য, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা, সব মিলিয়ে তিনি দেখাতে চাইছেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুই রাজনীতিতেও তিনি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে। তিনি সেটা বুঝেছেন, তিনি সেটা বলছেন। সেখানে যদি জায়গা হারান, মাঠে দাঁড়িয়ে থাকা অর্থহীন। এই বাস্তবতা মেনে নিয়ে যদি সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে অনলাইনে কাজ করা যায়, ধীরে হলেও ন্যারেটিভের কেন্দ্রে ফিরে আসতে আওয়ামী লীগের সময় লাগবে না। ইউনূস নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনা বসে নেই। তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। এখন প্রশ্ন একটাই, দল কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মানসিকভাবে, মাঠে এবং
সবচেয়ে বড় কথা অনলাইনে। আমার মনে হয় এই অনলাইন স্ফেয়ারে আওয়ামী লীগ যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখন চুপ হয়ে আছেন বিভিন্ন দেশে, তারা যদি আরো সক্রিয় হয়ে ওঠেন, আপনি দেখবেন নিমিষেই পরিস্থিতি বদলে যাবে। নিমিষেই বদলে যাবে সকল অপপ্রচার, সকল ব্যর্থতা এবং ডক্টর ইউনূসের অপশাসন। এই অপশাসনের সমাপ্তি ঘটবে মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জামাই আদরে এই রাজ্যে এনে বসাচ্ছেন ভোটের ফায়দা তুলতে। সে অভিযোগ যে মিথ্যে নয় সেটা স্বীকার করেছেন আবার মমতার দলেরই নামী সাংসদ সৌগত রায় স্বয়ং। বাংলাদেশ থেকে আসা মানুষদের সম্পর্কে তিনি বলেছেন এই গত 2-3 দিন আগেই, যে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে আসা মানুষদের বড় আশ্রয় মমতা ব্যানার্জি। মমতা দেবীর বদান্যতায় অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এই অভিযোগ রাজ্যের গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর সে ছড়িয়ে পড়াটা এমনই যেন মনে হচ্ছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া এই রকম অপরাধ আর কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা সেখানকার সরকার করেনি। কিন্তু পশ্চিমবঙ্গকেও টেক্কা দেওয়ার জন্য অন্তত আরো 2-1টি রাজ্য যে আছে ভারতে, সেটা নিয়ে মানুষ খুব একটা মাথা ঘামায় না। আর সেখানকার অনুপ্রবেশকারীরা যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির অনুপ্রবেশকারী প্রেমকে দাঁড় করিয়ে একেবারে 2-1টা নয়, একেবারে 5-10টা গোল দিতে পারে একের পর এক, তার খবর আমরা কজন রাখি? পশ্চিমবঙ্গে যে কথা এত অনুপ্রবেশের পরেও ভাবা যায়নি এখনো, সেটা ঘটছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। লাখ লাখ অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের ফুসলে বিয়ে করছে, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে স্বাভাবিকভাবে। আর সেসব বাচ্চা মায়ের পদবি পাচ্ছে না, পাচ্ছে বাবার ওই আলী, রহমান, খান ইত্যাদি পদবি। এবং তারা হয়ে যাচ্ছে জমি জায়গার মালিক। যে জমিতে একমাত্র আদিবাসী মানুষের অধিকার, সেসব জমির মালিকানা হাত বদল হয়ে এইভাবে চলে যাচ্ছে যারা আদিবাসী নয়, এমনকি যারা এই দেশের অধিবাসী নয়, অন্য দেশ থেকে চোরা পথে অবৈধভাবে এসেছে তাদের কাছে। বিষয়টা নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট কড়া মন্তব্য করেছে 2 বছর আগে। রাজ্য ও কেন্দ্রের সরকারকে ব্যবস্থা নিতে বলেছে, কিছু অবধি ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। এমনকি ঝাড়খণ্ডের এক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়টা সংসদেও তুলেছেন। রেজাল্ট কিছু হয়েছে না। এখন আবার শুনতে পাচ্ছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ক্যাম্প পাল্টে কংগ্রেসের ইন্ডি জোট ছেড়ে বিজেপির এনডিএ জোটে আসবো করছেন। আর এরই তো 7 খুন মাপ। এখন যে হইচইটা হচ্ছে সেটাও বন্ধ হবে তখন, কারণ নিজের জোটের লোক না, নিজের জোটের লোক, অতএব তার 7 খুন মাপ। যেমন দেখুন বিহারের নীতিশ কুমার সরকার, তিনি বিজেপির সঙ্গে আছেন, তাই অনুপ্রবেশ নিয়ে তার সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। কিন্তু বিহারের হাল যে আমাদের পশ্চিমবঙ্গকেও টেক্কা দেয়, তার খবর আমরা কজন রাখি? মনে রাখবেন, এবার নিয়ে 10বার এবং একটানা 20 বছর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ। তার এই সময়ের একটা বড় অংশ বিজেপির সঙ্গে জোট বেঁধে জোট সরকারে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠলে মমতা দোষ চাপান বিএসএফ বা কেন্দ্রের ঘাড়ে, আর বিজেপি বা কেন্দ্র সাথে সাথে নিজেদের ঘাড় থেকে সেই দোষটা চাপিয়ে দেয় রাজ্যের ঘাড়ে। বিহারে কেন্দ্র রাজ্য একই পক্ষের, মানে বিজেপির। তার উপরে পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের সঙ্গে বড় বর্ডার নেই তাদের বিহারের, তাই রাজ্য ও কেন্দ্র ঢিল ছোড়াছড়ি করে না, কিন্তু সর্বনাশ যা হওয়ার
হয়ে যাচ্ছে। এই সর্বনাশ যে কতটা বড় তার প্রমাণ এলো কয়েকদিন আগে। দেখুন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ভারতীয় সেনার সামরিক সক্ষমতা বাড়াতে 3টি নতুন সেনা ঘাঁটি বা গ্যারিসন তৈরির পরিকল্পনা করেছে ভারত সরকার। এর উদ্দেশ্য শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নামে যার পরিচয় তার এবং সামগ্রিকভাবে উত্তর পূর্ব ভারতের সুরক্ষা বাড়ানো। এই সুরক্ষা বাড়ানোর দরকার হয়েছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর, এবং তাদের সরকারের ভেতরের এবং বাইরের চারদিকের বিভিন্ন সন্ত্রাসবাদীদের তাদের বক্তব্য সব মিলিয়ে হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যের 7টা রাজ্য আর সিকিমকে বার করে দেয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে, ভারত থেকে বিচ্ছিন্ন করা হবে, চীনকে নেমন্তন্ন করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 3টি করিডর গ্যারিসন তৈরি করার প্ল্যান। তারপরে আবার আরো একটার কথা হচ্ছে, সেটা হচ্ছে ওই মিজোরামের সেখানেও একটা বাড়াবার কথা হচ্ছে। তো যে প্রথমে যে 3টে, এর একটি হচ্ছে অসমের ধুবড়িতে, একটি পশ্চিমবঙ্গের চোপড়ায়, আর একটা বিহারের কিশনগঞ্জে। অসম আর পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ এবং সেনা ঘাঁটি স্থাপন নিয়ে এখনো পর্যন্ত কোনো গোলমাল নেই। এতে তো হবেই না, যেটা হচ্ছে অসমে তো হবেই না গোলমাল, হিমন্ত বিশ্ব শর্মা আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। কিন্তু বিহারে ইতিমধ্যে তুলকালাম বেঁধে গেছে। সেখানে স্থানীয় মানুষরা আন্দোলন শুরু করে দিয়েছে গ্যারিসন তৈরির বিরুদ্ধে। এই আন্দোলন করছে কারা জানেন? ওই যেখানে মানে বিহারের কিশনগঞ্জ যেখানে এটা হবার কথা, সেখানকার অনুপ্রবেশকারীরা। কিশনগঞ্জে সাকর, সাতভিট্টা, নটুয়াপাড়া এইসব নামের গ্রামের ছোট ছোট গ্রাম, তো ছোট ছোট গ্রাম, তো তার আশেপাশে 200 একরের মতো কৃষি জমি অধিগ্রহণের পরিকল্পনা ছিল সরকারের এই সেনা গ্যারিসন তৈরির জন্য। কিশনগঞ্জ জেলা ল্যান্ড অ্যাকুইজিশন অফিসের অফিসিয়াল নোটিশ লিস্টে 2025 সালে নানান প্রকল্পের মধ্যে জমি অধিগ্রহণের নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, যার মধ্যে এই সেনাঘাঁটিও আছে। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে आर्मी कैंप के लिए जमीन अधिग्रहण की प्रक्रिया भी शुरू हो गई है। অর্থাৎ প্রশাসনিক ফিল্ড লেভেলে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মৌজা চিহ্নিত, জরিপ, প্রস্তাবিত একর নির্ধারণ মানে কতটা জায়গা লাগবে, বাস্তব অবস্থান সবকিছু ঠিক হয়ে গেছে। অধিগ্রহণ প্রক্রিয়া চালু আছে। শুধু শেষ পর্যায়ের যে একটা গেজেট নোটিফিকেশন বেরোয় চূড়ান্ত, সেটা এখনো বেরোয়নি। এটা যখন বেরোবে তখনই শুরু হয়েছে বিরোধিতা। আসাদউদ্দিন ওয়াইসির যে মিম বা AIMIM দলের স্থানীয় বিধায়ক তৌসিফ আলম, তিনি ওখানে এবার ভোটে জিতেছেন কিশনগঞ্জে, এবং কংগ্রেস দলের MP মোহাম্মদ জাওয়েদ এর নেতৃত্বে আছেন। জাওয়েদ MP হয়েছেন অবশ্য 2024 সালে, এবার হলে জিততে পারতেন না, সেটা অন্য প্রশ্ন। যাক, তো এই দুজনের MLA এবং MP সাহেব দুজনেরই চিৎকার শুরু করে দিয়েছেন, হেতা নয়, যাও অন্য কোনোখানে। সেনার বক্তব্য, তারা তাদের প্রয়োজনের নিরিখে সব দিক বিচার বিবেচনা করেই এই জায়গাটিকে নির্বাচিত করেছে। অন্য জায়গায় গেলে তাদের অসুবিধে, কিন্তু এরা বিরোধী পক্ষ অনড়। কংগ্রেস MP মোহাম্মদ জাওয়েদ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন ক্যাম্প কিশনগঞ্জে হোক, কিন্তু এখন যে কৃষি জমি নেওয়া হচ্ছে তার বদলে জিলে মে কাহি আর সরকারি বা অনাবাদী জমি খুঁজে সেখানে ক্যাম্প সরানো হোক। তিনি যেটা বলেননি সেটা হচ্ছে মুসলিম প্রধান এই এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে হিন্দু এলাকায় গিয়ে জমি দেখো, এইটা হচ্ছে তার মূল বক্তব্য। আচ্ছা, তিনি লোকসভায়ও এই একই কথার পুনরাবৃত্তি করেছেন।
বিহার রাজ্য সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা নেই যে বিকল্প হিসেবে অন্য জায়গা তারা দেখেছেন, কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রে যা জানা যাচ্ছে তা হলো যে জেলা প্রশাসনকে বিকল্প জায়গা নির্বাচনের কথা খতিয়ে দেখতে বলেছে রাজ্য সরকার, রাজ্যের বিজেপি সরকার এবং কেন্দ্রের সরকারও। কারণ ওই মিম, কংগ্রেস এই দুই দলের চাপ, কৃষক আন্দোলন এবং জাতীয় নিরাপত্তা, এই তিনটিকে মাথায় রেখে বিহার সরকার আপাতত জমি হস্তান্তর বন্ধ করে রেখেছে, মানে ওই তৈরির জন্য, সেনা ঘাঁটি তৈরির জন্য। কিছু রিপোর্ট সেগুলোতে এমনও বলছে বিহার রিফিউজেস টু গিভ ল্যান্ড টু ইন্ডিয়ান আর্মি ফর আর্মি বেস, অর্থাৎ বিহার আর্মি বেস, সেনা ঘাঁটি তৈরির জন্য জায়গা দিতে অস্বীকার করেছে। বিহার মানে কে? বিহার মানে বিহারের সরকার। কোন সরকার? বিজেপি, নীতিশ বিজেপি সরকার। মানে বর্তমান লোকেশন নিয়ে রাজ্য খুবই অনিচ্ছুক এবং বিকল্প জায়গা তাই দেখা। ভাবুন তো, এই অবস্থা যদি পশ্চিমবঙ্গে হতো মমতার এখানে, এতক্ষণে তো মমতা ব্যানার্জির আর এক দফা শ্রাদ্ধ হয়ে যেত। কিন্তু বিহারে কেন্দ্র ও রাজ্য দুই পক্ষ মিলে কেমন সুন্দর অনুপ্রবেশকারীদের দাবি মেনে নিতে রাজি হয়ে গেল। আপনার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই এতক্ষণে উঠেছে যে আমি শুরু থেকে বলে যাচ্ছি বিরোধ করছে অনুপ্রবেশকারীরা, কিন্তু তারা যে অনুপ্রবেশকারী বা ওখানকার স্থায়ী নিবাসী নয় সেটা কেন আমি বলছি না, কোন তত্ত্বের ভিত্তিতে বলছি সেটা। এবার সেই প্রসঙ্গে তাহলে দু কথা বলি। দেখুন, কিশনগঞ্জ ঐতিহাসিকভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তার নাম শুনেই বুঝতে পারছেন, কিষান মানে কৃষ্ণ, কিন্তু স্বাধীনতার সময় এটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু গত 68 বছরে জনগণতান্ত্রিক গঠন ওখানকার সম্পূর্ণভাবে 70 বছরে প্রায় একেবারে বদলে গেছে। বর্তমানে এটা বিহারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি জেলা আছে, তার মধ্যেও সবার আগে সবার উপরে কিশনগঞ্জ। 2011 সেন্সাসের তথ্য অনুযায়ী কিশনগঞ্জে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার 68%, 67.98%, আর হিন্দু জনসংখ্যা মাত্র 31.43%। স্বাধীনতার সময় হিন্দু জনসংখ্যা ছিল 70%, মুসলিম জনসংখ্যা ছিল 30%, সেটা উল্টে যাওয়ারও বেশি হয়ে গেছে। মুর্শিদাবাদ হেরে গেল না তাহলে কিশনগঞ্জের কাছে? তার কি উত্তর দেবেন বিহারের যারা সরকার তারা? জনবিন্যাস এমন উল্টে যাওয়ার একটা কারণ হিন্দু ও মুসলমানদের জন্মহারের বড়সড় ফারাক। হিন্দু পরিবারে যেখানে একটি বা দুটি সন্তান বিহারের দিকে একটু বেশি হয়, তাও সেখানে গড় 2.5টিরও কম, আমি সেই জন্য 2টি বলেছি। মুসলিম পরিবারে সেখানে গড়ে 5 থেকে 6টি সন্তান। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এটা একটা বড় কারণ, কিন্তু এই সংখ্যাটা তো অন্য জায়গাতেও ছিল, সেখানে কেন তাহলে এতটা বৃদ্ধি হয়নি যতটা হয়েছে কিশনগঞ্জে? কিশনগঞ্জ জেলা তার বড় একটা কারণ হচ্ছে অনুপ্রবেশ। কিশনগঞ্জ জেলায় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় যে পরিমাণ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তা শুধুমাত্র একটা প্রশাসনিক ব্যাপার নয়, এটা গভীর জনতাত্ত্বিক রূপান্তর এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। 2025 সালের জুনের 24 তারিখে নির্বাচন কমিশন বিহারে SIR শুরু করেছিল। এই প্রক্রিয়ায় কিশনগঞ্জের মোট জনসংখ্যা হলো 11, মোট জনসংখ্যা হচ্ছে 11 অর্থাৎ 16, প্রায় 17 লাখের কিছু কম।
এই 17 লাখের জনসংখ্যার মধ্যে কিষানগঞ্জ থেকে ভোটার লিস্টে ফাইনালি বাদ গেছে কত লোকের নাম জানেন? 1,45,668 জন। এটা জেলার মোট ভোটার বেসের প্রায় 12%। এসআইআর প্রক্রিয়ার সময়ে কিষানগঞ্জে ভোটার ছিল 12,31,910, কিন্তু ফর্ম বিলি হওয়ার এনুমারেশন ফর্ম বিলি হওয়ার পর ফিরে এসেছে 10,86,242টি, বাকি ফর্ম ফিরে আসেনি। এটা কেন গুরুত্বপূর্ণ? বিহারে মোট 65 লাখ ভোটারের নাম বাদ গেছে, কিন্তু কিষানগঞ্জ এই তালিকায় সবার উপরে। বিহারের অন্য কোনো জেলায় এত বেশি হারে ভোটার বাদ যায়নি। এমনকি যেখানে বিহারের গড় বাদ পড়ার হার 4.59%, সেখানে কিষানগঞ্জে সেই হার 11.8%, মানে প্রায় 2.6 গুণ বেশি। এর কারণ বিপুল অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের টিকিয়ে রাখতে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার হিড়িক পড়েছে এখন এই নভেম্বর ডিসেম্বরে এসে। বিহারে এই হিড়িক পড়েছিল 5 মাস আগে। সাধারণত কিষানগঞ্জে প্রতি মাসে 26,000 থেকে 28,000 ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন আসত, কিন্তু জুলাইয়ের প্রথম 6 দিনে 1,28,000-এর বেশি আবেদন এসেছিল। নির্বাচন কমিশন থমকে গিয়েছিল, যেমন এখন পশ্চিমবাংলাতেও থমকে যাচ্ছে। এরপরে আসুন আধার কার্ডের জালিয়াতি, যেটাই কিষানগঞ্জে কিভাবে চলছে। কিষানগঞ্জের মোট জনসংখ্যা, আগে বলেছি ভোটার সংখ্যা, এবার বলছি মোট জনসংখ্যা 20.26 লাখ, কিন্তু আধার কার্ড ইস্যু করা হয়েছে 21.31 লাখ। 20.26 লাখ মানুষের জন্য, ছোট বড় ছোট ছোট সব মিলিয়ে, সেখানে 20.26 লাখ মানুষের জন্য আধার কার্ড ইস্যু হয়েছে 21.31 লক্ষ। এর অর্থ প্রতি 100 জন জনসংখ্যায় 126টা করে আধার কার্ড রয়েছে। এই অঞ্চলের অন্যান্য জেলাতেও একই সমস্যা, যেমন কাটিহারে 123% আধার কার্ড, আরারিয়ায় 123, পূর্ণিয়ায় 121, আর পুরো সীমাঞ্চল ধরলে 100 জনের জন্য 120টি করে আধার কার্ড ইস্যু করা হয়েছে। আগস্ট 2025-এ নির্বাচন কমিশন তাই একটি সতর্কতা দিয়েছিল এবং বলেছিল যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বিহারে রিপোর্ট দিয়েছে নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা বিরাট সংখ্যক মানুষকে তারা খুঁজে পেয়েছেন। অর্থাৎ নেপাল, শুধু বাংলাদেশে মুসলমান নয়, নেপাল থেকে আসা হিন্দুরাও রয়েছে, এবং এর সঙ্গে যাদেরকে আমরা রোহিঙ্গা বলি, বাংলাদেশের মধ্যে আমরা তো রোহিঙ্গাকেও জুড়ে নিয়েছি, কিন্তু তা তো নয়, রোহিঙ্গারা বাংলাদেশেরও নয়, রোহিঙ্গারা মিয়ানমারের। তাদেরও বিরাটভাবে খুঁজে পাওয়া গেছে, এটা বিএলওরা রিপোর্ট দিয়েছে। বিহারের ভোট মিটে গেছে, বিপুল ভোটে জয়যুক্ত বিজেপি নেতৃত্বের এনডিএ জোট, তারা বিপুল ভোটে জিতেছে, সরকার গঠন তৈরি করেছে। একটা কথার কি কেউ উত্তর দেবেন যে বিপুল সংখ্যক নাম কাটা পড়লো ভোটার লিস্ট থেকে, সেই লোকগুলো এখন কোথায়? তাদেরকে দেশ ছাড়ার কোনো ব্যবস্থা কি হয়েছে? হয়নি, নাকি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরেই কাজ শেষ? ঠিকই, তারা আর ওই আরজেডি কে, লালু প্রসাদের দলকে ভোট দিতে পারবে না, কংগ্রেসকে ভোট দিতে পারবে না, অতএব সমস্যা মিটে গেল। এটাই তো আসল ব্যাপার। তারা কিন্তু সব ওখানে রয়েছে, তাদেরকে সরাবারও কোনো ব্যবস্থা, কোনো চিন্তা ভাবনা, কোনো লাইন কিন্তু এখনো সরকার দেয়নি, রাজ্যের সরকারও দেয়নি, কেন্দ্রের সরকারও দেয়নি। আসি পশ্চিমবঙ্গের মমতা সাম্রাজ্যের হাল কি তাহলে এই বিহারের চেয়েও খারাপ, কিষানগঞ্জের চেয়ে খারাপ? আপনারা তার বিচার করবেন, মতামত দেবেন। জানি আমার এই প্রতিবেদন বিজেপি সমর্থকদের ভালো লাগবে না, কারণ বিহারে তাদের সরকারের সমালোচনা করেছি আমি,
আবার এই একই কারণে মমতা ব্যানার্জির তৃণমূল দলের সমর্থকদের পছন্দ হতে পারে আমার এই ভিডিও, কারণ বিজেপিকে সমালোচনা করেছি যে কাজের জন্য বিজেপি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দলের সমালোচনা করে, সেই একই সমালোচনা তো বিহারে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু সুতরাং আমার পছন্দ হবে না বিজেপি বিশেষ করে, কিন্তু আমার করার কিছু নেই। সত্যিটাকে সত্যি করে বলাই ভালো, ভবিষ্যতের জন্য সেটা ভালো হয়। কারো দিকে ঝোল টানাটানি নয়। ক্যালকাটা ডায়ালগস সত্যিটাকে সোজাসুজি বলে, স্পষ্ট করে বলে। ধন্যবাদ।